হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, পিকিদে সরকার বইয়ের ট্রান্সলেশনের পর্ব চলছে। এখনও পর্যন্ত অনেকগুলো ট্রান্সলেশন ভিডিও পরপর চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো সেগুলো ডেসক্রিপশন বক্স ভিজিট করে একটু দেখে নাও। আজ হবে 30 নম্বর ট্রান্সলেশন। সেই 30 নম্বর ট্রান্সলেশনটা পড়লে তোমরা বুঝতে পারবে যে সম্পূর্ণ ট্রান্সলেশনটা একটা কনভারসেশন, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজন কথা বলছে। এই কনভারসেশন ধরনের ট্রান্সলেশন আমরা আগেই একটা করেছি, আর এই 30 নম্বর ট্রান্সলেশনটাও তাই কনভারসেশন টাইপের একটা ট্রান্সলেশন। অর্থাৎ কেউ একজন কথা বলছে, তার কথাটা বলাটা হলো পাস্ট টেন্সে হবে এবং ইনভার্টেড কমার মধ্যে, অর্থাৎ তার যে বক্তব্য আমরা যেটা পেশ করব, অর্থাৎ যেটা আমরা ডিরেক্ট স্পিচে করব, সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সেও করতে পারি। ঠিক আছে, তবে মানে ট্রান্সলেশন করার সময় বিষয়টা মাথায় রাখতে হবে যে বাংলাটা কোন টেন্সে দিয়েছে সেটা আমাদের সবার প্রথমে বুঝে নিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম সেন্টেন্স, সেই ইংরেজ বলিল। দেখো, সেই ইংরেজ অর্থাৎ এখানে কিন্তু কোনো একটা পরিচিত ইংরেজের কথা বলেছে। হ্যাঁ, তো ইংরেজি নিশ্চয়ই আমরা জানি ইংলিশম্যান। ঠিক আছে, অর্থাৎ আমরা সেই ইংলিশম্যান কথাটা ইংরেজের জন্য এই জায়গায় ব্যবহার করতেই পারছি। তাহলে সেই ইংরেজ বলতে আমরা দ্যাট ইংলিশম্যান করতে পারি বা দ্যাট ভেরি ইংলিশম্যান করতে পারি। হ্যাঁ, দ্যাট ভেরি ইংলিশম্যান মানে হলো ওই সেই ইংরেজটি বললেন। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমার মা আছেন। আমার মা আছেন মানে কি? আমার মা আছেন মানে কি? এখানে বোঝাতে চেয়েছে যে আমার মা এখনও বেঁচে আছেন। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম আমি প্রথমেই, যেটা মানে দ্যাট মানে হলো ওই বা সেই। হ্যাঁ, দ্যাট ইংলিশম্যান অথবা দ্যাট ভেরি ইংলিশম্যান, এই কথাটা কিন্তু ব্যবহার করতে পারবো না। দ্যাট ভেরি মানে হলো ওই সেই ইংরেজ লোক। হ্যাঁ, দ্যাট ভেরি ইংলিশ ম্যান। হ্যাঁ, মানে ওই সেই ইংরেজ ব্যক্তিটি আর কি। বলিল মানে কিন্তু এখানে সেইড। ঠিক আছে, তাহলে বলিল সেইড। কি বলছেন, কি বললেন, কমা ইনভার্টেড কমার মধ্যে। এবার বলছে কি যে আমার মা আছেন। তাহলে কি হলো, আই হ্যাভ মানে আমার আছে আমার মা, তাই তো, আই হ্যাভ মাই মাদার। এবার দেখো, ওখানে ছিল ফুল স্টপ, আমি ফুল স্টপ দিলাম, কিন্তু ইনভার্টেড কমা কিন্তু এখনও ক্লোজ কিন্তু এখনও হয়নি। তাহলে দেখো পরের সেন্টেন্স কি বলেছে, কি বলছে, আমার মাকে অনেক দিন দেখিনি, মাকে দেখবার জন্য প্রাণ বড় আকুল হইয়াছে। আকুল হয়েছে এই শব্দটার হিন্টস হিসেবে এখানে মাই হার্ট ইয়র্নস বলে দিয়েছে। হ্যাঁ, আর বলিতে বলিতে তাহার চোখ ছলছল করে আসিল। এই দেখো, ছলছল করে আসা কি, সাফিউজড উইথ টিয়ার্স। হ্যাঁ, তাহলে বোঝা গেল এখানে দুটো হিন্টস আমরা কাজে লাগাবো। তাহলে দেখো পুরো সেন্টেন্সটাকে আমরা কীভাবে কনস্ট্রাক্ট করছি। দেখো, আমি তোমাদের মানে প্যাসেজ শুরু করার আগে বললাম বক্তব্য অর্থাৎ যে বলছেন সেটা পাস্ট টেন্স, কিন্তু ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্ট টেন্সে আমরা করব। দেখো, প্রথমটা কিন্তু আমরা মানে ইনভার্টেড কমার বাইরে যে পার্টটা, সে পার্টটা পাস্ট টেন্সে করলাম, আর ইনভার্টেড কমার মধ্যে পার্ট অর্থাৎ যেটাকে বলে রিপোর্টেড স্পিচ, সেই পার্টটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে করেছি। ঠিক আছে, তাহলে আই হ্যাভ মাই মাদার, তাহলে আমার মা আছেন, আমার মাকে অনেক দিন দেখিনি, অর্থাৎ আমি আমার মাকে অনেক দিন দেখিনি, তাই তো, এটাও তাই। তাহলে আই হ্যাভ নট সিন। হ্যাঁ, আই হ্যাভ নট সিন বলতে পারো বা মেটও বলতে পারো। মেট মানে হলো দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া, অর্থাৎ আমার মার সঙ্গে আমার দেখা অনেক দিন হয়নি। দেখিনি মানে কি, মার সঙ্গে আমার দেখা হয়নি, সেই কারণে এই জায়গায় কিন্তু মিট শব্দটা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, তাহলে মিটির পাস্ট পার্টিসিপেল রূপ হলো মেট, তাহলে এখানে মেট ব্যবহার করলাম। তাহলে মেট হার বা আই হ্যাভ নট সিন হার, যে কোনো একটা ব্যবহার করবো, কোনো অসুবিধা নেই। কি, অনেক দিন, তাই তো, তাহলে ফর এ লং টাইম। আর লং টাইম মানে হলো নিশ্চয়ই তোমরা জানো অনেক দিন। আর তারপরে কি বলেছে, আমার মাকে দেখবার জন্য আমার মন বড় আকুল হয়েছে, তাই তো, তাহলে অ্যান্ড এবার দেখো বলছে যে কি, আমার মন বড় আকুল। এবার দেখো, মন বড় আকুল এই শব্দটার জন্য একটা হিন্টস পিকে সরকার কিন্তু দিয়ে দিয়েছে, মাই হার্ট ইয়ার্নস। ঠিক আছে, মাই হার্ট ইয়ার্নস কিসের জন্য, আর ইয়ার্নের পরে কিন্তু সবসময় ফর হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে কি হলো, অ্যান্ড মাই হার্ট ইয়ার্নস, আমার মন বড় আকুল, ফর কিসের জন্য, ফর হার। হ্যাঁ, মানে তার জন্য আমার মন খুব আকুল হয়েছে।
ঠিক আছে, তার মানে কি, তার জন্য মানে কি, এখানে মাকে দেখবার জন্য, ঠিক আছে, মাকে দেখবার জন্যই মন বড় আকুল হয়েছে। মাই হার্ট ইয়ার্নস ফর মিটিং হার, এরকম কিন্তু হবে না, ফর হার দিলেই শুধু মিটে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো এই জায়গায় কিন্তু একটা হাইফেন দেয়া ছিল, মানে ইনভার্টেড কমা ক্লোজ করিয়ে, তা আমরাও ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, দিয়ে একটা হাইফেন ছিল, আমিও একটা হাইফেন দিয়ে দিলাম। হাইফেন দিয়ে বলা ছিল কি, বলিতে বলিতে তাহার চোখ ছলছল করে উঠলো। তাহলে বলিতে বলিতে মানে কিন্তু এখানে কথা বলতে বলতে, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, হোয়াইল স্পিকিং। হোয়াইল স্পিকিং মানে হলো যখন সে বলছিল, মানে বলিতে বলিতে, হ্যাঁ, বলিতে বলিতে কি হলো, হিজ আইজ, আর এইটার হিন্টস তো পিকে সরকার দেওয়া ছিল, হিজ আইজ আর সাফিউজড যেটা ছিল, হ্যাঁ, সেটাই আমরা ব্যবহার করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই সাফিউজড উইথ টিয়ার্স এই কথাটা কিন্তু পিকিতে সরকারের বইতে একটা হিন্টস হিসেবে দেওয়া রয়েছে বলে আমরা ব্যবহার করছি। হ্যাঁ, তাহলে হোয়াইল স্পিকিং হিজ আইজ আর সাফিউজড, কিসে সাফিউজড হলো, উইথ টিয়ার্স, মানে চোখের জলে তার মানে মানে এই কথা বলতে বলতে তার চোখ ছলছল করে উঠল। তারপরে সেন্টেন্স দেখো, নেপোলিয়ান তৎক্ষণাৎ বললেন। এই তৎক্ষণাৎ মানে কি, ইমিডিয়েটলি, নিশ্চয়ই এই শব্দটা তোমরা জানো। হ্যাঁ, তাহলে এখানে নেপোলিয়ান তৎক্ষণাৎ বললেন, বা প্রম্পটলিও বলতে পারো। হ্যাঁ, তবে ইমিডিয়েটলি তোমাদের যে জানা শব্দ, আমি ইমিডিয়েটলি বা প্রম্পটলি যে কোনো একটা ব্যবহার করলেই চলবে, কোনো অসুবিধা নেই। নেপোলিয়ান তৎক্ষণাৎ বললেন, আচ্ছা মায়ের সঙ্গে তোমার দেখা হবে, আমি দেখা করিয়ে দেব, যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ। তবে তার আগে চলো আমরা এইটুকু আগে করে নিই, নেপোলিয়ান তৎক্ষণাৎ বললেন বা নেপোলিয়ান ইমিডিয়েটলি সেইড বলতে পারো। তারপর কমা ইনভার্টের মধ্যে আচ্ছা মায়ের সঙ্গে তোমার দেখা হবে, কমা মানে সেমিকোলন, এই পর্যন্ত আমরা আগে করে নিই। দেখো তাহলে দেখো নেপোলিয়ান, হ্যাঁ, তাহলে নেপোলিয়ন তৎক্ষণাৎ বললেন। হ্যাঁ, তৎক্ষণাৎ ইংরেজি আমি যেটা বললাম প্রম্পটলি বা ইমিডিয়েটলি, এই কথাগুলো ব্যবহার করা যায়। তাহলে চলো যে কোনো একটা ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। তাহলে ইমিডিয়েটলি মানে নেপোলিয়ান ইমিডিয়েটলি সেইড বললেন, হ্যাঁ, কমা ইনভার্টেড কমা, কি বললেন, আচ্ছা, আচ্ছা ইংরেজি কী জানি, ওয়েল। হ্যাঁ, আচ্ছা তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে, তাই তো, ওয়েল ইউ উইল, মিট মানে হলো দেখা করা, তা ইউ উইল মিট ইউর মাদার মানে তুমি তোমার মার সঙ্গেই দেখা করবে বলে এই জায়গায় কিন্তু একটা সেমিকোলন দেয়া ছিল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলছে না, আমি দেখা করিয়ে দেব। 3 নম্বরে হিন্টস হিসেবে দেওয়া আছে শ্যাল অ্যারেঞ্জ ইট। এখানে শ্যাল অ্যারেঞ্জ ইট মানে হলো আমি দেখা করিয়ে দেবো, মানে আই শ্যাল অ্যারেঞ্জ ইট, তাহলে আমি দেখা করিয়ে দেবো, এটা নিশ্চয়ই হয়ে গেল, বুঝতে পেরেছো। দাড়ি ফুল স্টপ করে দেবো, তার মানে যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ। এখানে মহৎ মানে কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে গ্রেট, হ্যাঁ, গ্রেটনেসটাকেই বোঝাচ্ছে মহৎ হিসাবে। তাহলে এখানে না জানি কত এই ধরনের শব্দগুলো আমরা কী দিয়ে ব্যবহার করি, সো দিয়ে ব্যবহার করি। হ্যাঁ, মানে সো মানে হলো এতটাই, ঠিক আছে। তাহলে আর এটা দেখো শেষে দাড়ি দিয়ে দিয়েছে বটে, কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে, অর্থাৎ যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ, অর্থাৎ এর মধ্যে দিয়ে একটা বিস্ময় প্রকাশ পাওয়ার জন্য কিন্তু আমরা একটা বিস্ময়বোধক সেন্টেন্স হিসেবেই করব। তাহলে আমি দেখা করিয়ে দেবো, আই শ্যাল অ্যারেঞ্জ ইট, এটা তো বুঝেই গেলে। আর পরের সেন্টেন্সটা দেখো, না আমি দেখা করিয়ে দেবো, তাহলে আই শ্যাল অ্যারেঞ্জ ইট, এটুকু বোঝা গেল। তারপর ফুল স্টপ ছিল, ফুল স্টপের পরে বলছে যে ছেলে এত সাহসী, অর্থাৎ তার মা কত মহৎ। এবার দেখো তার মা কত মহৎ, এই কথাটাকে আমরা যদি আগে আনি তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি ক্লিয়ার হচ্ছে। মানে তার মা কত মহৎ ইংরেজিতে আমরা কী বলতে পারি, হাউ গ্রেট হিজ মাদার ইজ, মানে তার মা কতই মহান। এবার দেখো ইজটাকে আমি লিখে দিলাম, মানে কি এখানে বোঝাতে চাইছে যে তার মা না কতই মহান। এবার দেখো এই ইজটা যদি আমরা এখানে বসাতাম, অর্থাৎ হাউ গ্রেট ইজ হিজ মাদার, তাহলে কিন্তু প্রশ্নবোধক বাক্য হয়ে যেত। এটা যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য নয়, আবার ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করছি, সেক্ষেত্রে নিয়ম হলো প্রশ্নবোধক বাক্য না হলে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যেটা থাকবে সেটা পিছনে বসাতে হবে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু বসালে চলবে না। তাই আমরা পিছনে বসালাম, যেহেতু এটা কোশ্চেন মার্ক সেন্টেন্স নয়, এটা ফুল স্টপ দিয়ে আমরা একটা ফুল স্টপ নয়, এটা হলো বিস্ময়বোধক চিহ্ন দিয়ে, অর্থাৎ আমাদের সারপ্রাইজিং মার্ক দিয়ে একটা বিস্ময়বোধক বাক্য তৈরি করতে চাইছি। তবে ইজটাকে কেন গোল দিলাম আমি শেষে বলছি, এখন গোল দেওয়া থাক। দেখো হাউ গ্রেট হিজ মাদার ইজ,
এবার দেখো কি, যার মা ইংরেজি কি জানি, হুজ, সরি মানে যার সন্তান, তার মা তো নয়, যার সন্তান, তাহলে হুজ সন হয় সো মানে এতটাই সাহসী, BRAVE, ব্রেভ। ঠিক আছে, এবার দেখো আমাদের কিন্তু পুরো সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে। তবে আমি তোমাদের একটু আগে বলেছিলাম ইজটাকে কেন এই জায়গায় বসিয়েছি, তার কারণ দেখো হুজ WH ওয়ার্ড দিয়ে আমরা যে মানে নাউন বা প্রোনাউনকে বোঝাই তার ঠিক গায়েই কিন্তু WH ওয়ার্ডটা বসাতে হয়। কিন্তু আমাদের দেখো মাদারের পরে ইজ বসালে কিন্তু হুজটা ইজের পরে বসে যাচ্ছে, তার মানে হুজ রেফার করছে ইজটাকে, কিন্তু আমাদের দরকার ছিল হুজ দিয়ে মাদারটাকে রেফার করানোর। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমাদের করতে হবে কি, এবার দেখো নিয়ম অনুযায়ী কিন্তু সেই কারণে আমরা ইজটাকে এখানে না বসিয়ে, অর্থাৎ ইজটাকে আমরা এখান থেকে কেটে দিলাম, কমা দিয়ে, তাহলে মাদারটাকে হুজ দিয়ে আমরা রেফার করে ফেললাম, আর সবার শেষে ইজটা দিয়ে দিলাম একটা কমার পরে, দিয়ে তারপরে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো পুরো সেন্টেন্সটা কিন্তু ঠিকঠাকভাবে কনস্ট্রাক্ট হয়ে গেছে। অর্থাৎ পুরো সেন্টেন্সটা এরকম দাঁড়ালো, হাউ গ্রেট হিজ মাদার হুজ সন ইজ সো ব্রেভ ইজ। হ্যাঁ, তাহলে ইজটা কেন হলো শেষে নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আশা করি তোমাদের কাছে আর অসুবিধা হবে না। তো পুরো সেন্টেন্সটার কীভাবে মিনিংটা আমরা সেট করলাম। এবার দেখো পরের সেন্টেন্স। তারপরে দেখো কি বলছে, নেপোলিয়ান তাহাকে একটি মোহর দিলেন। এবার দেখো মোহর ইংরেজি কিন্তু এখানে বলে দিয়েছে গোল্ড কয়েন। হ্যাঁ, এবং নিজের জাহাজে করিয়া তাহাকে ইংল্যান্ডে পাঠাইয়া দিলেন, এবং নিজের জাহাজে করে তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। দুঃখে পড়িলেও সেই মোহরটি সে কখনোই ভাঙায় নাই। এটা পরে হচ্ছে, আগে একটুখানি বুঝে নাও। নেপোলিয়ান তাহাকে একটি মোহর দিলেন। এবার দেখো মোহর দেয়া, দেয়া মানে কি, তাকে গিফট করা, তাকে অফার করা, বা তাকে গেভও বলা যায়। হ্যাঁ, দিয়ে দিলেন, গিভের পাস্ট টেন্স গেভ হবে। হ্যাঁ, তাহলে সেটা দিয়ে দিলেন। এবার দেখো নিজের জাহাজে করে, হ্যাঁ, এবং নিজের জাহাজে করে পাঠানো ইংরেজি সেন্ড, তাহলে সেন্ড টু ইংল্যান্ড। হ্যাঁ, এবার নিজের জাহাজে করে অর্থাৎ নিজের জাহাজের দ্বারা। ঠিক আছে, তাহলে বাই হিজ ওন শিপ। এবার দেখো সেন্টেন্স কনস্ট্রাকশন। দেখো নেপোলিয়ান তাকে দিলেন, তাই তো, তাহলে নেপোলিয়ান কি করলেন, দিলেন। দেওয়া ইংরেজি আমি আগেও বললাম গেভ বা অফার্ড। হ্যাঁ, তবে তোমাদের আমি বলবো, আমি সাজেস্ট করব আমার তরফ থেকে তোমরা এই অফার্ড কথাটা ব্যবহার করো গেভের তুলনায়, কারণ গেভ তো সবাই লিখবে, অফার্ড একটু নতুন করো তোমরা, তাহলে প্যাসেজটা একটু অন্যরকম মাত্রা পাবে। তাহলে নেপোলিয়ান অফার্ড হিম, তাকে কি অফার করলেন, এ গোল্ড কয়েন মানে কিন্তু এখানে ওই যে বললাম মোহর, তাকে একটা মোহর দিলেন। এবং তাহলে এখানে অ্যান্ড, ঠিক আছে, এবং তাকে কি করলেন, এবং তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন, তাই তো। অ্যান্ড সেন্ট কারণ কি পাস্ট টেন্সে হবে, নেপোলিয়ান গেভ যেমন হলো, অফার্ড যেমন হলো, তেমন সেন্টের পাস্ট টেন্স সেন্ট। ঠিক আছে, সেন্ট হিম, কোথায় পাঠিয়ে দিলেন, টু ইংল্যান্ড, তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন, তাই তো। তার মানে তাকে ইংল্যান্ডে পাঠালেন তার জাহাজে করে, তাহলে তার জাহাজে ইংরেজি হলো বাই হিজ ওন শিপ, মানে তার জাহাজে করে তিনি পাঠালেন। এই পর্যন্ত একদম সহজ সরলভাবে করেছি, আশা করি কোনো সমস্যা নেই। এবার দেখো গুটি পায়ে আমরা লাস্ট সেন্টেন্সে চলে এসেছি। বলছে দুঃখে পড়িলেও, এখানে দুঃখ পড়া মানে কিন্তু মিজারি। হ্যাঁ, মাইজার মানে কিন্তু এখানে সমস্যা, দুঃখ মানে কিন্তু যে স্যাডনেস আনহ্যাপি এমন কিন্তু ব্যাপার নয়। দুঃখ পড়া মানে হলো সমস্যায় পড়া, অর্থাৎ সমস্যায় পড়লেও সে মোহরটি সে কখনো ভাঙায় নাই, মানে হলো খরচ করেনি। হ্যাঁ, এখানে ভাঙানো মানে কিন্তু এখানে স্পেন্ড, ঠিক আছে, খরচ করা। নেপোলিয়ানের দয়া মনে রাখিবার জন্য, দেখো মনে রাখার কথার হিন্টস এখানে ইন রিমেম্বারেন্স অফ। এবার নেপোলিয়ানের দয়া মানে কাইন্ডনেস, তাহলে নেপোলিয়ানস কাইন্ডনেস, তাহলে সেই মোহরটি সে চিরদিন কাছে রাখিয়াছিলেন মানে রেখে দিয়েছিলেন, অর্থাৎ তার কাছেই সেই মোহরটা ছিল। এবার দেখো সেন্টেন্সটা আমি একটু অন্যরকমভাবে তোমাদের করিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সোজাভাবেও করতে পারো, তবে একটু অন্যরকমভাবে করলে সেন্টেন্সটা একটু অন্যরকম মাত্রা পাবে বলে আমি তোমাদের সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো সে কখনো খরচ করেনি, তাই তো, অর্থাৎ সে যদি কখনো খরচ না করে, দেখো কখনো ইংরাজি কি নেভার, তাহলে সেটাই আমরা ব্যবহার করব, অর্থাৎ সে, তাহলে হি নেভার স্পেন্ড আর হবে না তখন, মানে পাস্ট টেন্সে হবে স্পেন্ট।
ঠিক আছে, তাহলে সেই মোহরটি, তাই তো, স্পেন্ট দ্য গোল্ড কয়েন। এবার দেখো এই যে ট্রান্সলেশনটা আমি করলাম, এই ট্রান্সলেশনটা কিন্তু মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই কিন্তু এই জিনিসটা করবে, ঠিক আছে। এবার তোমরা একটু অন্য রকম করো। হ্যাঁ, কীরকম করো সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা এই নেভার শব্দটাকে আগে বসিয়ে দাও। দেখো, নেভার ডিড হি স্পেন্ড দ্য গোল্ড কয়েন। এবার দেখো এই দুটোর মিনিং কিন্তু একদম এক, মানে এক চুলো এদিকেও নয় ওদিকেও নয়, এমনকি 19-20ও নয়, পুরোটাই 20-20, ঠিক আছে। তাহলে পুরোটাই কিন্তু একই রকম, কিন্তু দুটোটার মধ্যে দেখো একটু পার্থক্য রয়েছে। নেভারের পরে ডিড আসলো কেন, অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে তো একটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। তাদের জন্য বলে দিই, তোমরা নো সুনার হ্যাড এরকম ধরনের সেন্টেন্সগুলো নিশ্চয়ই করেছো। অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড করতে হয়। এটা মানে ক্লাসের পরীক্ষাতে বলো বা বিভিন্ন রকম ক্লাসের বিভিন্ন রকম গ্রামারগুলোতে বলো, এই জিনিসটা আমরা কিন্তু আমরা করেই থেকেছি। তখন কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে অবশ্যই থাকা উচিত ছিল যে মানে ওই জায়গাটায় নো সুনারের পরে হ্যাড কেন হতো। কারণ আমি তোমাদের বলে দিই, যখনই নেগেটিভ ধরনের ওয়ার্ড সবার শুরুতে বসানো হয়, ঠিক তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হয়, নাহলে সেন্টেন্সের মিনিং ক্লিয়ার হয় না এবং সেন্টেন্সটা এররে পরিপূর্ণ থাকে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় এরর কারেকশানে দেয়। এবার দেখো তাহলে কি করব, নেভার ডিড হি স্পেন্ড দ্য গোল্ড কয়েন, অর্থাৎ সে কখনো সেই গোল্ড কয়েনটা অর্থাৎ সেই মোহরটি খরচ করেনি, মানে সমস্যায় পড়লেও, তাই তো। তাহলে ইভেন ইন হিজ, ওই যে বললাম সমস্যায়, মিজারি, অর্থাৎ তার সমস্যার মধ্যে পড়লেও সে কখনোই সেই কয়েনটা খরচ করেনি, ফুল স্টপ। তারপরে মানে এখানে অ্যাকচুয়ালি এবং দিয়ে বলা ছিল তা বা কমা দেওয়া ছিল, আমরা কমাই দিয়ে দিই ফুল স্টপ না দিয়ে। তারপরে সে কি বলছে, সে সেই মোহরটি চিরদিন নিজের কাছে রেখে দিয়েছিল নেপোলিয়নের দয়া মনে রাখবার জন্য। তাহলে সে চিরদিন রেখে দিয়েছিল, তাহলে রেখে দেওয়া ইংরেজি কি, কিপের পাস্ট টেন্স, তাহলে কেপ্ট। তাহলে হি কেপ্ট ইট মানে কিন্তু ওই গোল্ড কয়েন, ঠিক আছে। হি কেপ্ট ইট উইথ হিম, মানে সে তার নিজের কাছে এই কয়েনটা রেখে দিয়েছিল সারা জীবনের জন্য, তাই তো। তাহলে ফর এভারও লিখতে পারো, মানে ফর এভার মানে হলো সারা জীবনের জন্য, বা ফর রেস্ট অফ দ্য লাইফ মানে জীবনের শেষ পর্যন্ত সে নিজের কাছে রেখে দিয়েছিল। এবার দেখো সবাই তো ফর এভার এই কথাটা লিখবে, তবে তোমরা চাইলে ফর রেস্ট অফ দ্য লাইফ এই কতটুকু কথা কিন্তু একটু লিখতে পারো, একটু অন্যরকম লাগবেই। হ্যাঁ, তাহলে হি কেপ্ট ইট উইথ হিম ফর রেস্ট অফ দ্য লাইফ, কিসের জন্য রেখে দিয়েছিল, ইন রিমেম্বারেন্স, অর্থাৎ তার মনে রাখার জন্য। কি মনে রাখার জন্য, রিমেম্বারেন্স। দেখো রিমেম্ব্রান্স স্পেলিংটা একটু ভুল হয়ে যাচ্ছে, রিমেম্ব্রান্স মানে তাহলে হলো মনে করা, ঠিক আছে, মানে মনে রাখা, ঠিক আছে। তাহলে রিমেম্ব্রান্স মানে মনে রাখা, কি মনে রাখছে না, নেপোলিয়নের দয়া, তাই তো। ইন রিমেম্বারেন্স অফ নেপোলিয়নস, দেখো অ্যাপোস্ট্রফি এস মানে নেপোলিয়নের অ্যাপোস্ট্রফি এস, হ্যাঁ, নেপোলিয়নের দয়া, তাহলে কাইন্ডনেস, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা প্রকাশ পেল যে নেপোলিয়নের দয়া মনে রাখার জন্য সে সারা জীবনের জন্য যতই দুঃখে পড়েছে না কেন সেই সোনার মোহরটি নিজের কাছেই রেখে দিয়েছিল, কখনোই খরচ করেনি। আশা করি পুরো সেন্টেন্স কনস্ট্রাকশনটা তোমরা বুঝতে পেরেছো এবং এত ইজিভাবে আমি তোমাদের করিয়েছি, আশা করি সবটাই মনে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।